আসসালামু আলাইকুম। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিখন অভিজ্ঞতা থেকে প্রশ্নের ধারা অনুসারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সাজেশন প্রদান করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে তোমাদের প্রশ্নের ধারা অনুসারে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে থাকবে এক কথায় প্রকাশ, এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এর আলোকে আমি এখানে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যা আমি এখন প্রদান করব। এখন এখানে যে বহু নির্বাচনী থাকবে এখানে মোট 15টি, আর এক কথা থাকবে 10টি, মোট 25টি, আর সংক্ষিপ্ত থাকবে 10টি। তাহলে এখানে মোট নম্বর হবে 15 আর 10 25, আর এখানে সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 20 নম্বর। তাহলে 25-20 হচ্ছে 45 নম্বরের পরীক্ষা। এখন 45 নম্বরের ওপর আমি এখন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের ওপর এখন আমি আলোচনা করতেছি। তাহলে প্রশ্ন নম্বর 1, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি বলে পরিচিত কে? তাহলে উত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপরে প্রশ্ন 2, ব্রিটিশরা কোন কবিকে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেছিলেন? উত্তর হচ্ছে কবি কাজী নজরুল ইসলামকে। এরপরে প্রশ্ন, আধুনিক বাংলা গানের জগতে বুলবুল বলে পরিচিত কে? উত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপরের প্রশ্ন, ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোন বিদ্রোহী কবিকে বারবার কারাবরণ করতে হয়েছে? এর উত্তর হচ্ছে কবি কাজী নজরুল ইসলামকে। এরপরের প্রশ্ন, বাংলা সনের প্রথম দিন কোনটি? পহেলা বৈশাখ। এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলো এক কথায় উত্তর অথবা বহু নির্বাচনী অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, তোমরা উত্তর করবা। এরপরে 6 নম্বর প্রশ্ন, বাঙালি জীবনের সর্বজনীন উৎসব কোনটি? তাহলে পহেলা বৈশাখ বাংলার বর্ষবরণ। এরপরের প্রশ্ন, বাংলা নববর্ষ শুরু হয় কোন মাসে? উত্তর হচ্ছে বৈশাখ মাসে। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা নববর্ষ পালনের সূচনা হয় কবে থেকে? মুঘল সম্রাট আকবরের সময় থেকে। এরপরের প্রশ্ন, সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেছিলেন কেন? কৃষিকাজের সুবিধার জন্য। এরপরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন? এর উত্তর হচ্ছে 1584 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, বাংলা সনটি কবে থেকে কার্যকর হয়? সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে। এরপরের প্রশ্ন, কোন দুটি সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়? হিজরি চন্দ্র সন ও বাংলা সৌর সন। এরপরে প্রশ্ন হচ্ছে, বাংলা সনটি প্রথমে কী নামে পরিচিত ছিল? ফসলি সন নামে পরিচিত ছিল। এরপরের প্রশ্ন, মাল শুভযাত্রা কোন বিষয়টি ফুটিয়ে তোলা হয়? উত্তর হচ্ছে যে আবহাওয়ামান বাংলার বিভিন্ন লোকজ উপাদান। এরপরের প্রশ্ন, ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে, এটা কিন্তু মঙ্গল হবে মালনা, মঙ্গল শোভাযাত্রা কিন্তু এটা ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নিবা। মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে কত সালে? 2016 সালের 30শে নভেম্বর। এরপরের প্রশ্ন, সমাজবদ্ধ মানুষের প্রত্যাহিক জীবনের ঘটনা কোন ধরনের ইতিহাসের আলোচ্য বিষয়? সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয়। এরপরের প্রশ্ন, সমাজে নানা উপাদানের অতীত বৈশিষ্ট্য ও পরিবর্তন বোঝার চেষ্টা করা হয় ইতিহাসের কোন শাখায়? এটা হচ্ছে ইতিহাসের সামাজিক শাখায়। এরপরের প্রশ্ন, মানুষের নানান পরিচয়, জীবন আচরণ ও একদল মানুষের সঙ্গে আরেক দল মানুষের সম্পর্কের পরিবর্তন নিয়ে রচিত হয় কোন ধরনের ইতিহাস? সাংস্কৃতিক ইতিহাস। এরপরের প্রশ্ন, কোনো আনলের কোন আমলের হবে, এখানে কোনো আমলের সামাজিক ও সাংস্কৃতিক জীবন গঠন ও পরিবর্তনের ইতিহাস জানার জন্য কি প্রয়োজন? নানা ধরনের উৎস বা উপাদান প্রয়োজন। এরপরের প্রশ্ন হচ্ছে যে তালপাতায় লেখা পাণ্ডুলিপি, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, আইনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, ভ্রমণ বিবরণী ইতিহাসের কোন ধরনের উৎস? তাহলে সাহিত্যিক উৎস। এরপরের প্রশ্ন, শিলালিপি, তাম্রশাসন, তারপর টেরাকোটা, মৃৎপাত্র, তারপর হচ্ছে যে কি স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা প্রভৃতি ইতিহাসের কোন ধরনের উৎস? এটা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উৎস। এরপরের প্রশ্ন, প্রাচীন লিপি পাঠ্য উদ্ধার কারা করে থাকেন? এর উত্তর হচ্ছে যে লিপি বিশরদগণ, লিপিবিদ্যায় পারদর্শী ভাষাবিদগণ। এরপরের প্রশ্ন, পাঠ্যোদ্ধারকৃত উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ করে কে? এখানে হচ্ছে ইতিহাসবিদ। এরপরের প্রশ্ন, পাঠ্য উদ্ধারকৃত লিখিত উৎস অনুসন্ধান করে তথ্য সংগ্রহের কাজটি কে করেন? এখানে ইতিহাসবিদ করেন। এরপরের প্রশ্ন,
গবেষণায় তত্ত্বের নির্ভরযোগ্যতা যাচাই বাছাই করে নৈর্ব্যক্তিক আর যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ কার কাজ? তাহলে এখানে আছে ইতিহাসবিদের কাজ। এরপরের প্রশ্ন, ইতিহাসের কোন উৎস সাহিত্যিক উৎসের তুলনায় অপেক্ষায় বেশি নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য? এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। এরপরের প্রশ্ন, ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উৎসের কোন শাখায় কোন উৎস পাশাপাশি ব্যবহার করা হলে সেটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়? প্রত্নতাত্ত্বিক উৎস। এরপরের প্রশ্ন, প্রাচীন বাংলা অঞ্চলের কয়টি প্রত্নস্থলের নাম লেখো? কয়েকটি প্রত্নস্থলের নাম লিখতে হবে। এখানে হচ্ছে পাণ্ডুরাজার ঢিপি, চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্তি, কর্ণসুবর্ণ, মহেস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, উয়ারি, বটেশ্বর। এরপরে হচ্ছে যে পাণ্ডুরাজার ঢিপি কোন যুগের সভ্যতার নিদর্শন? তাম্রপ্রস্তর যুগের। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলার প্রাচীনতম সমুদ্রনগর কোনটি? তাম্রলিপ্তি হচ্ছে বাংলার প্রাচীনতম সমুদ্রনগর। চন্দ্রকেতুগড় কি? তাহলে এটি একটি বন্দর নগর। এরপরে আছে ত্রয়োদশ সাল পর্যন্ত সময়ের বাংলার সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য কোন কোন সাহিত্যিক উৎস রয়েছে? এর উত্তর আছে শব্দপ্রদীপ, রামচরিতম, সুভাষিত রত্নকোষ, কৃষি পরশর, কালবিবেক, দানসাগর। এরপরের প্রশ্ন, সাহিত্যিক উৎসগুলো থেকে কি জানা যায়? তৎকালীন সমাজ ও সংস্কৃতি জানা যায়, জীবন। এরপর আছে যে সাহিত্যিক উৎস বা উপাদানে প্রাপ্ত সব তত্ত্বই কি ইতিহাস? এর উত্তর হচ্ছে না, সব তত্ত্বই ইতিহাস না। এরপরের প্রশ্ন, সাহিত্যিক উৎস থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কি যাচাই করতে হয়? উত্তর উৎসটির সত্যতা ও নিরপেক্ষতা। এরপরের প্রশ্ন হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় সংরক্ষিত থাকে? জাদুঘরে। এরপরের প্রশ্ন, মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির বিভিন্ন নিদর্শন ও স্মৃতিচিহ্নের আভাস মেলে কোথায়? তাহলে এর উত্তর হচ্ছে যে জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোতে। এরপরের প্রশ্ন, জাদুঘর পরিদর্শন করে মানুষ কোন সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা পেয়ে থাকে? তাহলে অতীত সমাজ ব্যবস্থা সম্পর্কে। এরপরে পোড়ামাটির ফলক, মাটির পাত্র, লিপিমালা, অলঙ্কার, ভাস্কর্য, নিত্য ব্যবহার্য, এখানে ব্যবহার্য বানানটা ঠিক করে নিবা, সামগ্রী, শিল্পপণ্য, নানা রকম বস্তুগত নিদর্শন সংরক্ষণ করা হয় কোথায়? তাহলে জাদুঘরে। এরপরের প্রশ্ন, ইতিহাসের আধুনিক গবেষণার বহুল ব্যবহৃত পদ্ধতি কোনটি? তাহলে কার্বন 14। এরপরে তেজস্ক্রিয় কার্বনের ক্ষয় পরিমাপ করে সময়কাল নির্ধারণ করা যায় কোন পদ্ধতির মাধ্যমে? কার্বন 14 এর মাধ্যমে। এরপরে প্রত্নস্থলে প্রাপ্ত নিদর্শনগুলোর সময়কাল নির্ণয় করা যায় কোন পরীক্ষার মাধ্যমে? কার্বন 14 পরীক্ষার মাধ্যমে। এরপরের প্রশ্ন, ইতিহাসের কোন উপাদান সাহিত্যিক উপাদানের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য? প্রত্নতাত্ত্বিক উপাদান। এরপরের প্রশ্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত উপাদান কোনটি? তাম্র শাসন। তারপরে আছে যে কি তাম্র শাসন কি? তাহলে প্রাচীনকালে ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয়ের দলিল। এরপরে তাম্র শাসনগুলো সনগুলো কিভাবে লেখা হতো? তাম্রপটা বা তামার পাতের ওপর খোদাই করে। এরপরে হচ্ছে কি তাম্র সনে কি কি বিষয় লিপিবদ্ধ করা হতো? তাহলে এখানে হচ্ছে যে জমি দান, বিক্রি বা কেনা হবে তার অবস্থান, শাসকের নাম, ধর্ম, বিশ্বাস সহ পারস্পরিক সমাজ জীবনের নানান তত্ত্ব। এরপরে আঞ্চলিক বাংলায় প্রায় কতগুলো তাম্র শাসন পাওয়া গেছে? তারপর হচ্ছে উত্তর হচ্ছে যে প্রায় 5 শতাধিক। এরপরে তাম্র শাসন থেকে প্রাপ্ত তত্ত্ব কি পক্ষপাতদুষ্ট হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। এরপরে মৃৎপাত্র, পোড়ামাটির ফলক ইতিহাসের কোন ধরনের উপাদান? এর উত্তর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এরপরের প্রশ্ন, অত্যন্ত মিশ্রণ কালো রঙের মৃৎপাত্র কোন অঞ্চলে পাওয়া যেত? বাংলা অঞ্চলে পাওয়া যেত। এরপরের প্রশ্ন হচ্ছে কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে বাংলা অঞ্চলের নগর সভ্যতার সময়কাল সম্পর্কে জানা যায়? এর উত্তর হচ্ছে যে মৃৎপাত্র। তাহলে আজকে এ পর্যন্ত। আর এই অধ্যায়ের আরও অনেকগুলো প্রশ্ন বাকি রয়েছে। আমি মোট এখানে 100টির মতো প্রায় বাছাই করেছি। আর এগুলোর মধ্য থেকে তোমাদের বহু নির্বাচনী, নৈর্ব্যক্তিক, এক কথায় উত্তর অথবা কি আছে সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে আসতে পারে। এগুলো পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর বাকি অংশগুলোর উত্তর প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।